একজন প্রাক্তন সিক্রেট এজেন্ট কাংমু। তিনি কোরিয়ার একটি বিশেষ স্পেশাল ফোর্স বা সিক্রেট দলের প্রধান ছিলেন। তার এই পরিচয় তিনি সবার কাছ থেকে লুকিয়ে রেখে এখন তিনি একজন সাধারণ গৃহস্বামী হিসেবে বসবাস করেন। তার স্ত্রী মি সিয়ন। এই মি সিয়ন একজন স্থানীয় পুলিশের ক্রাইম স্কোয়াডের প্রধান হিসেবে নিযুক্ত আছেন। তবে তিনি তার স্বামী কাংমুর অতীত সম্পর্কে অজ্ঞাত। তিনি কেবল জানেন তার স্বামী একজন সাধারণ মানুষ, আর তিনি সাধারণভাবেই বসবাস করেন। দেখে বোঝার কোনো উপায় নেই এই কাংমু দেশের স্পেশাল ফোর্স বা সিক্রেট এজেন্টের একজন প্রধান ছিলেন। কিন্তু হঠাৎ করেই কাংমু কোরিয়ার একটা বড়সড় গ্যাং দলে ফেসে যায়। কাংমু জানতে পারে উক্ত গ্যাংটি দেশের একটি বড়সড় রাজনৈতিক চোরাচালান, কালোবাজারি, মানি লন্ডারিংয়ের মতো একটা বড় গ্যাং, যেখানে কোরিয়ার অনেক বড়সড় প্রশাসনিক লোকজনও এই মানি লন্ডারিংয়ের সাথে জড়িত। আর এই কালোবাজারি দলকে ধরতে কাংমুর স্ত্রী মি সিয়ন অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। আর এইখানে এসেই মি সিয়ন তার স্বামী কাংমুর লুকিয়ে রাখা পরিচয়ের সন্ধান পান। তিনি জানতে পারেন তার স্বামী কোরিয়ার একজন সিক্রেট এজেন্ট। এরপর শুরু হয় এই স্বামী স্ত্রীর উক্ত কালোবাজারি, মানি লন্ডারিংয়ের মতো বড় দলকে ঘায়েল করার এক মহাপরিকল্পনা। চলুন আজ এমন একটি সিক্রেট এজেন্টের সাথে পরিচিত হওয়া যাক। সাথে একটি ভয়ানক মিশনে আমরাও নেমে পড়ি। দেখে আসি এই মিশনে উক্ত মানি লন্ডারিং গ্যাংকে ধরতে এই সিক্রেট এজেন্ট কি পরিকল্পনা করেছিল, কেন তার নিজের পরিচয় সবার কাছ থেকে গোপন রেখেছিল, আর উক্ত গ্যাংয়ের সদস্যরাই বা কারা ছিল। চলুন তাহলে দেখে আসি নেটফ্লিক্সে রিলিজ হওয়া সদ্য নির্মিত সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি মিশন ক্রস এর গল্পকথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। তো মুভি শুরু হয় কাংমুকে দেখিয়ে। খুবই সাদাসিধে একজন মানুষ। তিনি বাসা যাবতীয় কাজ করছেন, রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো কাজ তিনিই করেন। সাথে স্ত্রীর পার্স ব্যাগ থেকে টাকা চুরি কাজও করেন। তবে এই বিষয়ে তিনি তেমন কোনো দক্ষ নন। সকালের নাস্তা শেষ করে মি সিয়ন অফিসের উদ্দেশ্যে রওনা দেন। তো কাংমু ঘরের কাজ শেষ করে ফাঁকে বাইরে একটা বাচ্চাদের স্কুলের গাড়িও চালান। এদিকে মি সিয়ন স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টের একজন ক্রাইম স্কোয়াডের প্রধান। তো তিনি অফিসে একজন বড়সড় মাদক ব্যবসায়ীকে ধরার পরিকল্পনা করছেন। তার বস লি সাং। মি সিয়নের বস হওয়ার সত্ত্বেও তিনি মি সিয়নকে খুবই ভয় পান, কারণ এই মি সিয়ন খুবই রাগী একজন মহিলা। সাথে তিনি যে কোনো কাজে গেলে সেটা সফল না করে শান্ত হন না। ইনি মি সিয়নের একজন সহকারী অফিসার ডংসু। তো তারা সবাই অফিসে উক্ত মাদক ব্যবসায়ীকে ধরার পরিকল্পনা করছেন। মি সিয়ন জানান এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক চোরাচালানের সাথে যুক্ত আছেন, আর তারা এই ব্যবসার জন্য একটা বিশেষ কোড ব্যবহার করে থাকে। তো এরপর তারা সবাই সেই মাদক ব্যবসায়ীর এলাকায় চলে আসেন। এইখানে আসতেই কিছু লোকজন তাদের সামনে চলে আসে। তো মি সিয়ন খুব সহজেই তাদের ঘায়েল করে ফেলে। এরপর সেই ইলেকট্রিক শটগান দিয়ে পরপর কয়েকজনকে ঘায়েল করে ফেলে। তো এইভাবে কিছুক্ষণ অফিসারদের সাথে মাদক ব্যবসায়ীদের ব্যাপক মারপিট হয়। আর এক পর্যায়ে মি সিয়ন কাঙ্ক্ষিত সেই গ্যাংদের কক্ষে ঢুকে পড়ে। তবে সেখানে তেমন কিছুই পাওয়া যায় না। আর তাই মি সিয়ন একটু কায়দা করে ওইখানে থাকা কিছু গাড়ি তল্লাশি করেন। তো এক পর্যায়ে ব্যবসায়ীদের গাড়ির ভেতরে বেশ কিছু মাদক তারা পায়। এরপর উক্ত ব্যবসায়ী দলকে মারপিট করে তারা নিয়ে যায়। আর এত বড় গ্যাংকে ধরার জন্য ওই দিন রাতে মি সিয়ন বাসায় একটা পার্টির আয়োজন করেন। পার্টিতে মি সিয়ন সহ অফিসাররা বেশ মজা করেন। অন্যদিকে দেখা যায় বৃষ্টির ভেতরে একটি মেয়ে হেঁটে এগোচ্ছে। এরপর সে একটা জায়গায় এসে একটা লকারের ভেতর পেনড্রাইভ জাতীয় কিছু একটা লুকিয়ে রাখে। তবে তখন সে লক্ষ্য করে দূর থেকে তাকে কেউ ফলো করছে। এটা দেখে মেয়েটি তখন ওই জায়গা থেকে দ্রুত পালায়। নিচে নামতে গেলে সামনে থেকে কিছু লোক চলে আসে। এরপর সে আবার দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। একটা পর্যায়ে সে ওইখানের ছাদের উপরে চলে আসে, কিন্তু ছাদেও তখন ওই লোকগুলো ছিল। আর শেষমেশ মেয়েটি ওই লোকগুলোর কাছে ধরা খেয়ে যায়। তো ওই লোকগুলো মেয়েটিকে তখন জিজ্ঞেস করে অ্যাকাউন্ট ফাইল কোথায়। মেয়েটি তখন বলে কিসের ফাইল। এরপর সে বলে আপনি আপনার দেশ বিক্রির জন্য কি পেয়েছেন। আর তখনই একজন লোক মেয়েটিকে আঘাত করতে যায়। তবে মেয়েটি তখন সুযোগ বুঝে ওই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। কায়দা করে সে বন্দুক নিয়ে ওই লোকটির পায়ে গুলি করে উক্ত ছাদ থেকে লাফাতে যায়। তবে ওই লোকগুলো তখন মেয়েটির দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে, যার ফলে মেয়েটি গিয়ে একটা গাড়ির উপরে পড়ে। তো পরের দিন সিয়নরা ঘটনাস্থলে আসেন। তখন জানা যায় এই মেয়েটি এখনো বেঁচে আছে, তবে তেমন ভালো নেই। তবে সিয়ন বুদ্ধি করে সাংবাদিকদের এটা জানাতে বলে যে মেয়েটি মারা গেছে। অন্যদিকে মেয়েটিকে দেখা যায়, তবে কখন তার জ্ঞান ফিরবে সেটা বলা যায় না। ওই দিন রাতে কাংমু বাজারে কিছু একটা কিনতে যায়। আর তখনই রাস্তায় একটি মেয়েকে দৌড়ে আসতে দেখা যায়। ওই মেয়েটি এসে অন্য একজনের সাথে তার ধাক্কা লাগে। তো কাংমু পাশে ছিল। সে তখন ওই মেয়েটির দিকে তাকায়। মেয়েটিকে দেখে কাংমু কেমন যেন একটু ঘাবড়ে যায়।
তখন দেখা যায় ওই মেয়েটিকে বেশ কয়েকজন লোক ধাওয়া করছে। কাংমু তাকিয়েছে সেই দিকে। এদিকে মেয়েটি একটা জায়গা আসলে ওই লোকগুলো তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এখন আর তার পালানোর কোনো সুযোগ নেই। আর তখনই সেখানে কাংমু এসে ওই লোকগুলোর সাথে মারপিট শুরু করে। দেখা যায় এই লোকগুলোকে কাংমু একাই মুহূর্তের ভেতরে ঘায়েল করে ফেলে। যেহেতু সে বিশেষ স্পেশাল ফোর্স ছিল, তাই এই বিষয়ে সে খুব বেশি দক্ষ। তো এরপর কাংমু ওই মেয়েটিকে নিয়ে একটা জায়গায় বসে আছে। এই মেয়েটির নাম জ্যাং হিজু। কাংমু তখন হিজুকে বলেন, এই লোকগুলো কারা আর তাকে কেন ধাওয়া করছিল? তো হিজু জানায় এটা তেমন কিছুই না, আর এটা তাকে নিজেকেই সামলাতে হবে। কাংমু এসব থেকে দূরে থাকতে বলে। তবে কাংমু তাকে কি হয়েছে সেটা খুলে বলতে বলে। হিজু তখন বলে জংসান নিখোঁজ। এই জংসান হিজুর স্বামী। কাংমু আর জংসান খুবই ভালো বন্ধু ছিল, আর একটা সময় তারা একসাথেই কাজ করত। আর এটা বলে হিজু কান্নায় ভেঙে পড়ে। এরপর সে সেখান থেকে চলে যায়। আর তাদের এই কার্যকলাপ আবার কাংমুর স্ত্রী মিসিয়নের 2 সহকারী ডাংসুরা দেখে নেয়। এই সহকারী 2জন খুবই বোকা ছিল। তো তারা অফিসে এসে কাংমুর এই ঘটনাকে লাভ স্টোরিতে রূপ দিয়ে সেটা তাদের বস লিসাংকে শোনাচ্ছিল। আর তাদের এই কথোপকথন তখন আবার মিসিয়ন শুনে নেয়। তো মিসিয়ন তাদের কাছে এটা সত্য কিনা সেটা জানতে চায়। ডাংসুরা তখন মিসিয়নকে এই ব্যাপার বলে দেয়। অন্যদিকে কাংমু তার পুরনো ছবিগুলো দেখছিল। তখন 6 বছর আগের একটা সিন দেখানো হয়। দেখা যায় রাশিয়ান পোর্টে একটা মিসাইল চোরাচালান চলছে। আর এই চোরাচালান গ্যাংকে ধরতে কাংমু তার এক সহকারীকে নিয়ে কোনো নোটিশ ছাড়াই সেখানে যান। এরপর তারা আস্তে আস্তে কিছু রাশিয়ান সৈন্যদের হত্যা করে। উক্ত শিপের ভেতরে একটা বিশেষ কোড ব্যবহার করে সবকিছু তাদের কন্ট্রোলে নিয়ে যান। তবে খানিকক্ষণ বাদে কাংমুর ওই সহকারী রাশিয়ান গ্যাংদের হাতে ধরা পড়ে যায়, সাথে কাংমু। এরপর তারা জোরপূর্বক ওই সহকারীকে মেরে উক্ত কোড নিয়ে নেয়। আর কাংমু সহকারীকে তারা হত্যা করে ফেলে। আর এই ঘটনার জন্য কাংমুকে সামরিক বাহিনী থেকে অবিলম্বে চাকরিচ্যুত করে দেওয়া হয়। যাই হোক, কাংমু প্রতিনিয়তই হিজুর সাথে দেখা করে, কারণ তার বন্ধু জংসান নিখোঁজ। আর এইসব আবার ডংসুরা ফলো করে। তারা ফোনে ছবি তোলে, সেটা আবার কাংমুর স্ত্রী সিয়নকে পাঠিয়ে দেয়। আর সিয়ন এটা দেখে তো একদমই হতবাক। তো ওই দিন রাতে কাংমু হিজুর সাথে তাদের বাসায় যায়। হিজু তার বাসার মেঝেতে একটা গুপ্ত কক্ষে কাংমুকে নিয়ে প্রবেশ করে। এই কক্ষটি ছিল এটি বিশেষ কক্ষ। হিজু তখন কাংমুকে বলে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড়সড় একটা জালিয়াতির ব্যাপারে জংসান সবকিছু তথ্য সংগ্রহ করেছিল। আর এরপরেই জংসান নিখোঁজ হয়। কাংমু তখন বলে জংসানকে এখন খুঁজে পাওয়া দরকার, আর সেই ব্যাপারেই কাজ করতে হবে। হিজু তখন একটা খামেনে কাংমুকে দিয়ে বলে এটা তার বাসার মেইল বক্সে কেউ রেখে দিয়েছে, আর এতে কোনো ঠিকানাও নেই। তো কাংমু তখন উক্ত খামটি খুলে দেখে ভেতরে একটা পেন রাখা। এরপর সে উক্ত পেনটি ভেঙে দেখে ভেতরে কোনো একটা অ্যাড্রেস লিখে রাখা। হিজু এই অ্যাড্রেস দিয়ে কম্পিউটারে সার্চ দিয়ে দেখে এটা একটা বিশেষ যোগাযোগ সাইট। তো উক্ত সাইটে প্রবেশের পরপরই ওইখান থেকে একটা মেসেজ পাঠানো হয়। বলা হয় আপনি কি জংসানকে চিনেন? হিজু তখন রিপ্লাই দেয় হ্যাঁ, সে জংসানকে চিনে। ফিরতি মেসেজে বলা হয় আপনি কি তার সাথে দেখা করতে চান? তবে তখন কাংমু লিখে দেয় আমি কি আমার সাথে কাউকে নিয়ে আসতে পারি? তো পরক্ষণে মেসেজের রিপ্লাই আসে আগামীকাল বিকেল 4টার দিকে একটা হোটেলের 315 নম্বর রুমে তাদের যেতে বলা হয়। অন্যদিকে মিসিয়ন তার হাজব্যান্ডকে নিয়ে বেশ চিন্তিত। তিনি তার সহকারীদের নিয়ে এই বিষয়ে কথা বলেন। ওই দিন রাতে সিয়ন কাংমুর সব জিনিসপত্র ঘাটিয়ে দেখেন, কিন্তু তেমন কিছুই তিনি পান না। তো হতাশ হয়ে সে বাসার সামনে বসে আছেন। একটু পরে কাংমু বাসায় প্রবেশ করে। সিয়ন তখন কাংমুকে বলে এত দেরি হলো কেন? তবে কাংমু বিষয়টা এড়িয়ে যায়। এরপর সে বলে আগামীকাল তার গাড়িটি প্রয়োজন। সিয়ন এটার কারণ জানতে চাইলে কাংমু জানায় আগামীকাল সে মাছ ধরতে দূরে কোথাও যাবে, তাই গাড়িটি তার প্রয়োজন। পরের দিন দেখা যায় সিয়ন তার বসের গাড়ি নিয়ে একটা জায়গায় অপেক্ষা করছে। তাদের একটু সামনে তখন কাংমু গাড়িতে ফিশিংয়ের জন্য যন্ত্রপাতি রাখছিল। তার মানে কাংমুকে তারা ফলো করবে, কিন্তু এইখানে কাংমু ফিশিংয়ের যন্ত্রপাতি নিয়ে বের হচ্ছে। তার মানে সে যা বলছে সেটা সত্য। এরপর কাংমু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তো তার পেছনে সিয়ন তাকে ফলো করে এগোয়। খানিকক্ষণ বাদে দেখা যায় কাংমু গাড়ি নিয়ে হোটেলের একটা পার্কিং লটে ঢুকে পড়ে। তার পেছনে সিয়নরা। এরপর সিয়নরা দেখে হোটেলের ভেতরে কাংমু একটা মেয়েকে নিয়ে ভেতরে যাচ্ছে। কাংমু হিজুকে নিয়ে এগোচ্ছে। সিয়নরা তাকে ফলো করে এগোচ্ছে। একটা পর্যায়ে সিয়নরা সেই রুমের সামনে চলে আসে। তবে সে খুবই রাগান্বিত, এখনই সে রুমের ভিতর ঢুকবে। তবে তার বস তাকে এটা করতে নিষেধ করে, কারণ তাদের আরো কঠিন প্রমাণ দরকার কাংমুকে হাতে নাতে ধরতে। আর তাই তারা উক্ত রুমের বাইরে একটা ড্রোন উড়ায়। আর ড্রোন থেকে তারা দেখে রুমের ভেতরে কাংমুরও কথা বলছে। আর তখনই সিয়নের কাছে ফোন আসে। সিয়ন তখন বসকে জানায় ওই মেয়েটি যেদিন গুলিবদ্ধ হয়েছে ওইখানে একটা সিসিটিভি ক্যামেরায় সন্দেহজনক কাউকে দেখা গেছে। তো এরপর তারা তাদের গাড়িতে একটা ক্যামেরা লাগিয়ে সেটা কাংমুর গাড়ির সামনে রেখে চলে যায়।
অন্যদিকে কাংমুদের কাছে কেউ ফোন দিয়ে রুম নম্বর 337-এ যেতে বলে। কাংমুরা তখন উক্ত রুমে যায়। একজন লোক রুমের দরজা খোলেন। ওই লোকটি তখন কাংমুদের কিছু তথ্য দেন। তিনি বলেন, জংসান নিখোঁজ হওয়ার পেছনে একটা বড়সড় কারণ লুকিয়ে আছে। দেশের একটা বড়সড় মানি লন্ডারিংয়ের কিছু তথ্য জংসান হাতে পেয়েছিল, আর এতে কারা কারা জড়িত আছে সেটাও সে জানতে পেরেছিল। তো এরপর সে নিজেই একটা টিম তৈরি করেন, আর এই টিমের একজন সদস্য ছিল সেই গুলিবিদ্ধ মেয়েটি। তবে তার টিমের সকল সদস্যদেরই এক এক করে হত্যা করা হয়। কাংমু তখন জানতে চায় জংসানকে এখন কোথায় পাওয়া যাবে। ওই লোকটি তখন বলেন, জেনারেল পার্ক নামের কেউ তাকে একটা বিশেষ জায়গায় বন্দী করে রেখেছেন, আর এই জেনারেল পার্কই মানি লন্ডারিং একটা বড়সড় গ্যাং তৈরি করেছেন। এই জেনারেল পার্ককে সেটা পরে জানা যাবে। এরপর তিনি কাংমুদের একটা প্যান ড্রাইভ দেন আর বলেন এর ভেতরে সবকিছু পেয়ে যাবেন। অন্যদিকে সিয়ন সেই সিসিটিভিতে একজন লোককে দেখতে পান। ওই মেয়েটি সেই লকারে যে পেনড্রাইভটি রেখেছিল সেটা এই লোকটি নিয়ে নেয়। এইদিকে কাংমু উক্ত প্যানড্রাইভ ওপেন করে একটা বিশেষ জায়গার কিছু ফুটেজ দেখতে পায়। এটি সশস্ত্র বাহিনীর একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র বা মানসিক হাসপাতাল, যা অনেক আগে বন্ধ হয়ে গেছে। হিজু জানায় যে সকল সৈন্যরা তাদের নিয়মের বাইরে যেত ওই সকল সৈন্যদের এইখানে নিয়ে বন্দি করে রাখা হতো, সাথে টর্চারও করা হতো। আর এইখানে জংসানকে বন্দি করে রাখা হয়েছে। তো এখন তারা উক্ত জায়গায় গিয়ে জংসানকে ছাড়িয়ে আনার পরিকল্পনা শুরু করে। অন্যদিকে সিয়নরা তাদের গাড়ির কাছে এসে সেই ফুটেজ চেক করে দেখে কাংমু আর হিজু সিয়নদের গাড়ি সরিয়ে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তো সিয়ন তখন তাদের গাড়ির সামনে থেকে হিজুর হাতের ছাপটি নিয়ে নেয় আর সেটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়ে দেয়। ওই দিন রাতে আবার সিয়ন লুকিয়ে কাংমুর ফোনে একটা লোকেশন ট্র্যাকিং অ্যাপ সেট করে দেয়। যাই হোক, পরের দিন সিয়ন তার ফোনে দেখে কাংমুর লোকেশন একটা পাহাড়ের কাছে রয়েছে। এইদিকে কাংমু আর হিজুকে দেখা যায় তারা পাহাড়ের একটা জায়গায় এসে দূরবীন দিয়ে সেই বিশেষ জায়গাটি পর্যবেক্ষণ করে। দেখা যায় এই জায়গায় বেশ কিছু সশস্ত্র বাহিনী তারা অস্ত্রশস্ত্র নিয়ে একটা জায়গায় পাহারারত অবস্থায় রয়েছে। তো এই জায়গায় প্রবেশ কাংমুর জন্য অত সহজ হতে যাচ্ছে না। অন্যদিকে ওই জায়গার ভেতরের অবস্থা দেখা যায় একজন লোককে হাত বেঁধে ঝুলিয়ে টর্চার করা হচ্ছে, আর এই লোকটি কাঙ্ক্ষিত সেই নিখোঁজ জংসান। সিয়ন সিসিটিভি ফুটেজে যাকে দেখেছিল তিনিই জংসান। সামনে রয়েছে একজন ডাক্তার। তিনি তখন বলেন, আমি কখনো কাউকে কিছু বলার জন্য ব্যর্থ হইনি। তিনি তখন জংসানকে জিজ্ঞেস করেন অ্যাকাউন্ট ফাইল কোথায়, কিন্তু জংসান এটা বলে না। তাই ডাক্তার তাকে হাই ভোল্টেজ পাওয়ারে শক দিতে শুরু করে। অন্যদিকে সিয়ন সেই গুলিবিদ্ধ মেয়েটির কাছে আসেন। মেয়েটির জ্ঞান ফিরেছে, সে এখন সুস্থ। তো মেয়েটি তখন সিয়নকে জানায় জেনারেল পার্কের টোপ হিসেবে এই অ্যাকাউন্ট ফাইল ব্যবহার করে তাকে ধরার চেষ্টা করেছি। সিয়ন জানতে চায় এই জেনারেল পার্ককে। মেয়েটি বলে তাকে চিনি না, তবে তারা একটা বিশেষ প্রতীক ব্যবহার করে সেটা সে জানতে পেরেছে। তখন মেয়েটি উক্ত প্রতীকটি সিয়নকে খাতায় এঁকে দেখায়। এরপর সে সেখান থেকে বের হলে তার বস লিস্যাং তাকে জানায় কোরিয়ার কন্ট্রোল সেন্টার থেকে ফোন এসেছিল। তারা জানিয়েছে জংসান যেখান থেকে কিডন্যাপ হয়েছিল সেখানকার একটা ফুটেজ তারা পেয়েছে। এটা শুনে সিয়ন তখন দ্রুত সেখানে রওনা দেয়। এইদিকে হিজুদের দেখা যায় তারা কিছু ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে জংসানকে মুক্ত করতে। এরপর তারা গাড়ি করে একটা জায়গায় চলে আসে। এইখানে এসে হিজু কাংমুকে একটা নকল প্রবেশপত্রের সাথে একটা গাড়ির চাবি দেয়। এরপর কাংমু একটা তেলের ট্রাক নিয়ে উক্ত মানসিক হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হিজু বাইরে থেকে তার সাথে যোগাযোগ রাখবে। খানিকক্ষণ বাদে কাংমু গাড়ি নিয়ে হাসপাতালের গেটের সামনে চলে আসে। এইখানে পাহারারত রয়েছে বেশ কয়েকজন অফিসার। কাংমুকে দেখা যায় নিজের বেশভূষা পরিবর্তন করে চোখে চশমা দিয়ে একজন হাবাগোবা ছদ্মবেশ দিয়েছে। অফিসার তার প্রবেশপত্র দেখতে চাইলে কাংমু নকল প্রবেশপত্র তাদের দেখায়। তো অফিসার তার বেশভূষা দেখে তাড়াতাড়ি তাকে যেতে দেয়। কাংমু ভিতর গিয়ে একটা জায়গায় গাড়ি থামায়। এরপর সে গাড়ি থেকে একটা পাইপলাইন নিয়ে ওইখানে থাকা একটা ম্যানহোলের ঢাকনা খোলে। এরপর সে ম্যানহোলের ভিতর প্রবেশ করে। তখন সে মাইক্রোফোনে কাউকে বলে আমি ভেতরে আছি। সংকেত পেয়ে হিজু তখন ওইখানকার সার্ভার হ্যাক করে সেখানকার বিদ্যুৎ লাইন কেটে দেয়, যার ফলে ওইখানে পুরো এলাকায় বিদ্যুৎ চলে যায়। তো অফিসাররা টহলে বের হলে দেখে ওই ট্রাকের পাশে বসে কাংমু টয়লেট করছে। সে অফিসারদের দেখতে পেয়ে উক্ত ময়লা হাতে নিয়ে অফিসারদের দিকে তাড়া করে। ওইখানে তখন একটা হট্টগোল বেঁধে যায়। কয়েকজন অফিসার তখন কাংমুকে তুলে ধরে সেখান থেকে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। এরপর দুজন ডাক্তার কাংমুকে নিয়ে একটা কক্ষে প্রবেশ করে। কক্ষের সামনে একজন অফিসার পাহারা দিচ্ছেন। তো একটু পরে দেখা যায় ওই অফিসারকে টেনে কেউ ভিতরে কক্ষে নিয়ে যায়। আর খানিকক্ষণ পরে কাংমু ওই অফিসারের পোশাক পরে উক্ত কক্ষ থেকে বেরিয়ে আসে। হিজুকে সে জানায় এখন সে অপারেটিং রুমে যাবে। তো ওই অফিসারের আইডি কার্ড দেখিয়ে কাংমু সহজেই ভেতরে একটা কক্ষে প্রবেশ করে। এরপর হিজু তাকে জানায় ওই রুমের উপরে একটা ভেন্টিলেটর আছে, যেটা দিয়ে সরাসরি টর্চার চেম্বারে যাওয়া যাবে।
কাংমু তখন সেই ভেন্টিলেটরের উপরে উঠে যায়। এরপর সে কিছুটা সামনে এগিয়ে টর্চার চেম্বারে ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে একটা ছোট ক্যামেরা প্রবেশ করায়। এই ক্যামেরার মাধ্যমে হিজু দেখতে পায় এইখানে জংসনকে টর্চার করা হচ্ছিল। সেই ডাক্তার তাকে ইলেকট্রিক শক দিতে চায়, তবে ইলেকট্রিক যন্ত্রে কাজ করে না, সেটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ডাক্তার তখন পাশে থাকা লোকটিকে ব্যাটারি পরিবর্তন করে আনতে বলে। লোকটি চলে গেলে কাংমু ওই ভেন্টিলেটর থেকে নেমে ডাক্তারকে অজ্ঞান করে ফেলে। এরপর সে একটা ট্রলিতে করে জংসনকে লাশ সাজিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যেহেতু সে অফিসারদের ড্রেস পরা, তাই তাকে কেউ থামায় না। এরপর কাংমু জংসনকে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে আসে। অন্যদিকে টর্চার চেম্বারে লোকটি ব্যাটারি নিয়ে এসে ইলেকট্রিক যন্ত্রটি অন করে দেয়। দেখা যায় ওই চেম্বারে তখন কাউকে বেঁধে রাখা হয়েছে। লোকটি গিয়ে মুখের কাপড় সরালে দেখে সেখানে ডাক্তারকে বেঁধে রাখা হয়েছে। এইদিকে কাংমু জংসনকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে সিয়নকে দেখা যায়। সে জংসনকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছিল সেখানকার ফুটেজ দেখে। দেখা যায় জংসনের বাসার সামনে থেকেই কয়েকজন মুখোশধারী লোক তাকে তুলে নিয়ে যায়। সিয়ন তখন ভিডিও ফুটেজে দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর সে জংসনের সেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে কোরিয়ার সিকিউরিটি কমান্ডার অফিসার কাউকে ফোন দিয়ে বলে জংসন পালিয়ে গেল কি করে। এরপর তিনি বলেন জেনারেল পার্ক কিছু সময়ের ভেতরে হাসপাতালে পৌঁছবেন। এইদিকে ওই মানসিক হাসপাতালে তখন সেই লোকটিকে দেখা যায় যে এর আগে হিজু আর কাংমুকে হোটেলে ডেকেছিল। তিনি তখন কাঙ্ক্ষিত জেনারেল পার্কের জন্য অপেক্ষা করছিলেন। তো খানিকক্ষণ পরে গাড়ি বহরে কাঙ্ক্ষিত জেনারেল পার্কে এসে উপস্থিত হন। দেখা যায় ইনি আর কেউই নন বরং হিজু। কাংমুকে সে এতদিন ধরে ধোকা দিয়েছে, তার মানে এই সবকিছুর পেছনে এই হিজুই ছিল। সিয়ন সেই জংসনের কিডন্যাপের ভিডিও ফুটেজে দূরে হিজুকেই দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তো হিজু হাসপাতালে একটা ভিডিও কনফারেন্স রুমে আসে। সামনে থাকা একটা বড় পর্দায় তখন কোরিয়ার বড় বড় অফিসারদের সাথে মন্ত্রীদেরও দেখা যায়। বাইরের দেশে কিছু লোকজনও ছিল। একটু পরে ফুটেজে সেই সিকিউরিটি কমান্ডারকে মুখ বেঁধে নিয়ে আসা হয়। জংসন পালিয়ে যাওয়ার অপরাধে তাকে লাইভে থেকে গুলি করে মেরে ফেলা হয়। এরপর হিজু লাইভে থাকা বাকিদের জানায় আমি খুব শীঘ্রই অ্যাকাউন্ট ফাইল নিজের কাছে নিয়ে আসব। এরপর মানি লন্ডারিং এর মাধ্যমে সেগুলো আপনাদের কাছে হস্তান্তর করব। এইদিকে কাংমু জংসনকে নিয়ে একটা ডাক্তার চেম্বারে আসেন। ডাক্তার জংসনের চিকিৎসা করেন। দেখা যায় জংসন তেমন একটা ভালো নেই। তখন দেখা যায় ওইখানে একটা কলমের ভেতরে একটা ওয়েব ক্যামেরা লাগানো ছিল, আর এই ক্যামেরা দিয়ে হিজু তাদের সবকিছু দেখতে এবং শুনতে পাচ্ছিল। তো জংসন তখন কাংমুকে বলে এই সমস্ত মানি লন্ডারিং এর ফান্ড অ্যাকাউন্ট তিনি তার কাছে রেখে দিয়েছেন। তার বাসার একটা লকারের ভেতর প্যানড্রাইভে সবকিছু রয়েছে, আর উক্ত পেনড্রাইভ কাংমুকে নিয়ে আসতে বলেন। সাথে লকারের পাসওয়ার্ডও তিনি বলে দেন। আর এই কথা হিজু জানতে পেরে তো মহা খুশি। তারা এতদিন জংসনের কাছে যা জানতে চেয়েছিল সেটা তারা পেয়ে গেছে। তো হিজু তার গার্ডদের দ্রুত জংসনের বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। গার্ডরা আদেশ পেয়ে জংসনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে কাংমুও বেরিয়ে পড়ে। অন্যদিকে সিয়নও জংসনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো খানিকক্ষণ বাদে হিজুর গার্ডরা এসে জংসনের বাড়ির ভিতর ঢুকে পড়ে। এরপর তারা সরাসরি সেই লকারের কাছে চলে আসে। পাসওয়ার্ড দিতেই লকারের চাবি খুলে বেরিয়ে আসে, আর উক্ত চাবির সাথেই প্যানড্রাইভটিও তারা পেয়ে যায়। আর এটা জানতে পেরে হিজু সাথে কোরিয়ার ওই মন্ত্রিসভা বেশ খুশি হয়ে যায়। এরপর সে কাউকে ফোন দিয়ে জংসনকে মেরে ফেলতে বলে। এদিকে জংসনকে ডাক্তার স্যালাইনের সাথে বিষের ইঞ্জেকশন দিয়ে দেয়, তবে জংসন তখন সেটা দেখে ফেলে। সে তখন দ্রুত স্যালাইন খুলে ডাক্তারের উপর ঝাঁপিয়ে পড়ে। ডাক্তারকে মেরে সে অজ্ঞান করে ফেলে। এরপর সে কাংমুকে ফোন দিয়ে বলে আমাকে খোঁজার তোমার উদ্দেশ্য কি ছিল। কাংমু জানায় উদ্দেশ্য কেন থাকবে, আমি তোমার স্ত্রী হিজুর জন্যই এইসব করেছি। জংসন তখন বলে হিজু অনেক আগে তাকে ছেড়ে চলে গেছে, হিজুর সাথে তার এখন কোনো সম্পর্ক নেই। এটা শুনে কাংমু একদমই হতবাক। আর তখনই দেখা যায় জংসনের পেছনে সেই ডাক্তার উঠে জংসনকে গুলি করে মেরে ফেলে। কাংমু এটা শুনে চিৎকার করে, আর তখনই কাংমুর গাড়িতে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। অন্যদিকে হিজুর গার্ডরা প্যানড্রাইভ নিয়ে বেরোতে গেলে সিয়ন এসে তাকে ধরে আক্রমণ করে। তখনই গার্ডের হাত থেকে সেই প্যানড্রাইভটি নিচে পড়ে যায়। সিয়ন এটা পেয়ে দ্রুত গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সে দ্রুত উক্ত প্যানড্রাইভের ফাইলগুলো তার একটা বিশেষ ড্রাইভে নিয়ে নেয়। তো প্রসেসিং শেষ হলে সেটা সে ওইখানে লুকিয়ে রাখে। এরপর সিয়ন এসে উক্ত গার্ডদের কাছে আত্মসমর্পণ করে, আর গার্ডরা তখন সিয়নকে মেরে অজ্ঞান করে ফেলে। প্যানড্রাইভ চেক করে দেখে সেখানে কোনো ফাইল নেই, সেগুলো ট্রান্সফার হয়ে গেছে। হিজু এই ঘটনা জানতে পেরে তখন মারাত্মক রেগে যায়। সে তখন গার্ডদের বলে সিয়নকে হাসপাতালের টর্চার চেম্বারে নিয়ে আসা হোক। তো খানিকক্ষণ বাদে সিয়নের জ্ঞান ফিরে আসে। সে দেখে তার হাত পা বাঁধা অবস্থায়। তাকে হাসপাতালের টর্চার চেম্বারে নিয়ে আসা হয়েছে, আর তার সামনে হিজু দাঁড়িয়ে।
হিজু তখন সিয়নের কাছে এসে বলে, তুমি আমার পরিকল্পনার অংশ ছিলে না, তো তুমি কোথা থেকে এসেছ? সিয়ন তখন হিজুর বুকে ওই চিহ্নটি দেখতে পায়, সেই গুলিবিদ্ধ মেয়েটি যে চিহ্নটি এঁকে সিয়নকে এর আগে দেখিয়েছিল। সিয়ন তখন হিজুকে বলে, তুমি জেনারেল পার্ক, তাই না? হিজু তখন সিয়নকে বলে, অ্যাকাউন্ট ফাইলগুলো কোথায় পাঠিয়েছ? সিয়ন বলে, এর ভেতরে গুরুত্বপূর্ণ কিছু আছে, তাই না? তখন সেখানে টর্চার চেম্বারে সেই লোকটি এসে সিয়নকে একটা ইঞ্জেকশন দেয়, যার ফলে সিয়ন নেশার ঘরে চলে যায়। হিজু তখন কাউকে ভিডিও কলে ফোন দেয়। দেখা যায় কাংমু অ্যাক্সিডেন্টের পর তাকে হিজুর লোকজন এইখানে নিয়ে এসেছে। হিজু তখন সিয়নকে তার হাজব্যান্ড কাংমুকে ভিডিও কলে দেখায়। সিয়ন উক্ত ফাইলের কথা হিজুকে না বললে হিজুর লোকজন কাংমুকে মেরে ফেলবে। তো সিয়ন তখন বলে ফাইলগুলো সে কাংমুর ফোনে ট্রান্সফার করেছে। হিজুর গার্ডরা তখন কাংমুর ফোন চেক করে উক্ত ফাইলগুলো নিয়ে নেয়। এরপর হিজু তখন গার্ডকে কাংমুকে মেরে ফেলতে বলে। এইদিকে গার্ড কাংমুকে গুলি করতেই যাবে, আর তখনই কাংমু উঠে গার্ডকে আক্রমণ করে। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসে। এইদিকে তখন টর্চার চেম্বারে থাকা সেই লোকটি সিয়নকে একটা কাটার মেশিন দিয়ে আঘাত করতে চায়, আর তখনই সেখানে দেয়াল ভেঙে কাংমু গাড়ি নিয়ে প্রবেশ করে। ওই লোকটিকে সে গুলি করে মেরে ফেলে। আর এইসব দেখে সিয়ন তো একদমই হতবাক। সে তার হাজব্যান্ড কাংমুর ব্যাপারে তো এতদিন কিছুই জানত না। এরপর সেখানে বেশ কিছু গোলাগুলি হয়। কাংমু সিয়নকে দ্রুত ট্রাকে তুলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তারা রাস্তায় চলে আসে, তবে তাদের পিছু করছে হিজুর সৈন্যবাহিনী। কাংমু ট্রাক চালাচ্ছে। এইভাবে খানিকক্ষণ তাদের ভেতর ধাওয়া পাল্টা চলে। কয়েকটা শত্রুপক্ষের গাড়িকে কাংমু ঘায়ল করে ফেলে। একটা পর্যায়ে কাংমু ট্রাকের পাইপলাইন খুলে দেয়। তখন দেখা যায় ট্রাকে কোনো পেট্রোল নয়, বরং মলত্যাগ বের হচ্ছে। এতে করে পেছনে থাকা গাড়িগুলো আর সামনে এগোয় না। তো খানিকক্ষণ বাদে কাংমুরা গাড়ি চালিয়ে রাস্তার একটা জায়গায় এসে থামে। সিয়ন খুবই রেগে আছে। গাড়ি থেকে নেমে সে কাংমুকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তো উপায় না দেখে কাংমু তখন সিয়নকে সত্যিটা বলে দেয়। তিনি ডিফেন্স ইন্টেলিজেন্স কমান্ডের একজন বিশেষ এজেন্ট, আর এই পরিচয় তার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য কাংমু তার কাছে ক্ষমা চায়। তো এরপর তারা চলে আসে জংসনের বাসায়। এইখানে এসে সিয়ন তার লুকিয়ে রাখা সে বিশেষ ড্রাইভারটি খুঁজে পায়, কিন্তু দেখা যায় ড্রাইভারের সকল ফাইল মুছে দেওয়া হয়েছে। তার মানে মানি লন্ডারিং এর সমস্ত ফাইল এখন হিজুদের কাছে, আর সে খুব শীঘ্রই মানি লন্ডারিং শুরু করে দেশ থেকে পালিয়ে যাবে। তো এটা তো হতে দেওয়া যাবে না। তো কাংমু বেশ কিছু অস্ত্রশস্ত্র নিয়ে সিয়নকে সাথে করে রওনা দেয়। খানিকক্ষণ বাদে তারা সেই হাসপাতালের পেছনের জঙ্গলে চলে আসে। এরপর ওইখানে থাকা পাহারারত গার্ডদের মেরে তারা উক্ত হাসপাতাল ভেতরে ঢোকে। এরপর আস্তে আস্তে খুবই সতর্কতার সাথে সামনে এগোয়। বেশ কিছু সৈন্যদের গুলি করে মেরে ফেলে। অন্যদিকে হিজুকে দেখা যায় সে ইতোমধ্যে মানি লন্ডারিং এর কাজ শুরু করে দিয়েছে, প্রসেসিং প্রায় শেষের দিকে। কাংমুরো তখন দ্রুত হাসপাতালে ইলেকট্রিক কক্ষে যায়। সেখানে গিয়ে তারা ওইখানে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়, যার ফলে মানি লন্ডারিং এর প্রসেস ক্যান্সেল হয়ে যায়। তো এতে হিজু প্রচণ্ড রেগে যায়। কাংমুরো তখন হিজুকে ধরতে বেরিয়ে পড়ে। হিজুর সৈন্যবাহিনীর সাথে কাংমুদের বেশ কিছু সময় ধরে পাল্টাপাল্টি ফায়ারিং হয়। কাংমুরো বেশ কিছু সৈন্যদের ঘায়েল করে ফেলে। অন্যদিকে হিজু কিছু সৈন্য নিয়ে পালাতে যায়। পালানোর রাস্তায় কাংমুরা আগে থেকেই স্মোক বোমা রেখে দিয়েছিল, যার ফলে চারপাশ ধোঁয়ার সৃষ্টি হয়। আর এই ধোঁয়ার ভেতরেই কাংমুরা তখন হিজুর সাথে থাকা কয়েকজন সৈন্যকে মেরে ফেলে। হিজুরের সামনে এগোতেই কাংমুদের রাখা একটা বোমার ফাঁদে সেখানে ব্লাস্ট হয়, যার ফলে হিজু নিচে ছিটকে পড়ে যায়। এরপর সেখানে দুইজন সৈন্য এসে হিজুকে ধরে সেখান থেকে বাইরে নিয়ে যায়। ওই সৈন্য দুইজন হিজুকে গাড়িতে উঠিয়ে দ্রুত সেখান থেকে পালাচ্ছে। হিজু খুবই রেগে আছে কাংমুদের উপর। তো খানিকক্ষণ বাদে দেখা যায় ওই সৈন্য দুজন নিজেদের মুখের মাস্ক খুলে ফেলে। তখন দেখা যায় এই দুজন হিজুর সৈন্য নয়, বরং কাংমু আর সিয়ন। সিয়ন তখন হিজুর দিকে বন্দুক তাক করে, আর তখনই হিজু সে গার্ড গাড়ি নিয়ে এসে কাংমুদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এরপর ওই গার্ড কাংমুদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে কাংমু সুযোগ বুঝে বের হয়ে ওই গার্ডকে আক্রমণ করে। তাদের ভেতর মারপিট চলছে। অন্যদিকে হিজু সিয়নের সাথেও বেশ মারপিট চলছে। সুযোগ বুঝে এক পর্যায়ে হিজু একটা গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কাংমুরা তখন উক্ত গাড়িটির পেছনে ছুটতে থাকে। খানিকক্ষণ দৌড়ে কিছুটা সামনে সিয়ন কয়েকটা গ্যাস সিলিন্ডার লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি সঠিক নিশানায় লাগলে সিলিন্ডার ব্লাস্ট হয়ে হিজুর গাড়ি উল্টে দেয়। এরপর কাংমুরা হিজুর কাছে এসে মানি লন্ডারিংয়ের ফাইলগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, আর হিজু ওইখানেই মারা যায়। এরপর তারা দুইজন উক্ত মানসিক হাসপাতাল থেকে বেরিয়ে যায়। বাইরে স্পেশাল সকল ফোর্স চলে আসে। মানি লন্ডারিংয়ের উক্ত ফাইলগুলো তাদের হাতে তুলে দেয়। অতি সম্মানের সহিত কাংমুদের উক্ত জায়গা থেকে নিয়ে যাওয়া হয়। অবশেষে তারা তাদের দেশের বড়সড় মানি লন্ডারিংয়ের মতো জঘন্য কাজকে ধ্বংস করতে পেরেছে। আর মুভিটি এইভাবেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানিয়ে দিন।
সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।